ধানের পাতাগুলো কেমনভাবে হলদে হয়ে ডগার দিকে শুকিয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে। এই ধরনের পাতা শুকানো বা হলুদ হয়ে যাওয়ার সমস্যাটি যদি আপনার ধান খেতে থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই দ্রুত এই সমস্যার সমাধান করবেন। এই সমস্যাটি কোন কোন ধানের ক্ষেত্রে সবথেকে বেশি দেখা যায়, এটি সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। সব ধানেই কিন্তু এই সমস্যাগুলো দেখা যায় না, তাই অবশ্যই কোন কোন ধানে এই সমস্যাগুলো সবথেকে বেশি দেখা যায় এই বিষয়টি যদি আপনি জানেন, তাহলে আগামী দিনে আপনার ধান খেতে এই সমস্যাটি কখনোই আসবে না। সমস্যাটিকে মূলত বলা হয় ধানের বিএলবি অর্থাৎ ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট। এই বিএলবি সমস্যাটি মূলত ধানে সবথেকে বেশি দেখা যায় ধানের বীজ সংগ্রহ করার ভুলের কারণে। ব্যাকটেরিয়াজনিত রোগ আমাদের ধানে যখন দেখা যায়, তখন অবশ্যই আমাদের ধানে অতিরিক্ত ইউরিয়ার ব্যবহার আমরা বন্ধ করব এবং সাথে সাথে পটাশের কিছু পরিমাণ আমরা ব্যবহার করব। তাহলে পটাশ সার দ্রুত গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং গাছকে মজবুত করবে, আর এই বিএলবি সমস্যা থেকে গাছকে সুরক্ষিত রাখার চেষ্টা করবে। ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট এই সমস্যাটি আমাদের ধানে কখন সবথেকে বেশি দেখা যায় এবং কোন কোন কারণে আমাদের ধানে এই সমস্যাগুলো হয়ে থাকে। মূলত এই সমস্যাগুলো হাইব্রিড প্রজাতির ধানে সবথেকে বেশি দেখা যায়। আর আপনি যদি বিএলবি প্রতিরোধক জাত চাষ করে থাকেন, তাহলে আপনার ধানে কখনোই এই সমস্যাগুলো দেখা যাবে না। সাধারণত দুই একটি পাতায় আপনি দেখতে পারেন, তবে সেটি তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। আগামী দিনে সেই সমস্যাগুলো অবশ্যই নিয়ন্ত্রণে আসবে। এর জন্য আপনাকে কোনো রকম তেমন একটা গুরুত্বপূর্ণ মেডিসিন ব্যবহার করার প্রয়োজন হবে না। এছাড়াও কিছু কিছু বিষয় রয়েছে, আবহাওয়ার তারতম্যের কারণে যদি প্রতিনিয়ত 3 থেকে 4 দিন বা 5 দিন বৃষ্টি হয়ে যাচ্ছে, তাহলে এইরকম পরিস্থিতিতে আপনার ধানে ছত্রাকের আক্রমণ বা ব্যাকটেরিয়ার আক্রমণ অনেক বেশি লক্ষ্য করা যেতে পারে। এর জন্য হঠাৎ করে এই বৃষ্টির পর যদি 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা দেখা যায়, তাহলে এই ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট সমস্যাটি সব থেকে বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। তো এর জন্য আপনাকে অবশ্যই ধান ক্ষেত লক্ষ্য রাখতে হবে। এছাড়াও আপনি যদি এই সময় অর্থাৎ 40 থেকে 45 দিনে ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট এই সমস্যাটি কন্ট্রোল না করেন, তাহলে আগামী দিনে ধানের শীষ বেরোনোর পর এই সমস্যাটি যদি দ্রুত বৃদ্ধি পেতে থাকে, তাহলে আপনার ধানের ফলন অনেকটাই কমিয়ে দিতে পারে এবং ধানের যে শীষটি বেরোতে চলেছে, সেই শীষ সম্পূর্ণভাবে বেরোতে পারবে না এবং শীষের মধ্যে দানা তেমন একটা তৈরি হবে না, এবং যদিও বা দানা তৈরি হয়, সেই দানাগুলোতে কালো কালো দাগ থাকবে এবং দানাগুলো অনেকটা দুর্বল হবে। তো এর জন্য আপনাকে অবশ্যই এই বিএলবি সমস্যাটি সময় মতো প্রতিরোধ করার চেষ্টা করতে হবে। এছাড়াও বিএলবি সমস্যাটি যদি দীর্ঘদিন থাকে ধান পাকার সময় পর্যন্ত, তাহলে অবশ্যই ধানের শীষে চিটের পরিমাণ বেশি হবে। তাই অবশ্যই বিএলবি সমস্যাটি আটকানোর দ্রুত চেষ্টা করবেন। এই রোগটি মূলত জ্যান্থোমোনাস অরাইজি নামক ব্যাকটেরিয়ার কারণে দেখতে পাই সবথেকে বেশি। যদি আমরা ধানের চাষের আগে যে ফসলটি চাষ করেছি সেই ফসলে ব্যাকটেরিয়া আক্রমণ হয়ে থাকে, সেই ফসলের কিছু ডালপালা বা পাতা বা ফল জমিতে থেকেই যায়। সেই অবশিষ্ট অংশ থেকেও আমরা কিন্তু ব্যাকটেরিয়ার আক্রমণ পরবর্তী চাষে দেখা দিতে পারে। আপনি যে বীজটি নির্বাচন করেছেন, সেই বীজটি যদি চাষ করার সময় ব্যাকটেরিয়া জনিত সমস্যায় আক্রমণ হয়েছিল এবং তারপরেও সেই বীজটিকে আপনি পরবর্তী চাষের জন্যই নির্বাচন করে রেখেছেন, তাহলে পরবর্তী চাষেও কিন্তু আপনার জমিতে এই বিএলবি বা ব্যাকটেরিয়া জনিত সমস্যাটি দেখা দেবে। তাই আপনাকে অবশ্যই ব্যাকটেরিয়ার আক্রমণ হওয়া বীজ নির্বাচন করা যাবে না। তো আমরা যখন বীজ সংগ্রহ করতে যাই দোকানে, তখন প্যাকেটের গায়ে পরিষ্কার লেখা থাকে যে বিএলবি প্রতিরোধক জাত। বিশেষ করে দেখবেন সাধারণত আমরা যে পান যমুনা 804 এই জাতটি চাষ করে থাকি, এটি কিন্তু বিএলবি প্রতিরোধক একটি জাত। এই জাতের মধ্যে তেমন একটা বিএলবির অ্যাটাক দেখা যায় না। সাধারণত দেখবেন আপনার এলাকায় বা আপনার আশেপাশে কোনো চাষি যদি হাইব্রিড ধানের চাষ করে থাকেন, তাহলে সেই ধানে এই বিএলবির অ্যাটাক হয়েছে, কিন্তু পাশে আপনার জমি আপনি যমুনা 804 বা অন্যান্য যে কোনো বিএলবি প্রতিরোধক জাত চাষ করেছেন, তাহলে আপনার ধানে এই সমস্যাটি কখনোই দেখা দেবে না। বিশেষ করে আপনি যদি আপনার ধানে অতিরিক্ত ইউরিয়া ব্যবহার করেননি এবং নিয়মিতভাবে পর্যাপ্ত পরিমাণে পটাশ সার বা অন্যান্য সার ব্যবহার করেছেন, তাহলে তো আপনার ধানে কখনোই এই সমস্যাটি দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে না। এবারে যারা হাইব্রিড ধানের চাষ করে ফেলেছেন, আমরা অতিরিক্ত ফলন পাওয়ার আশায় হাইব্রিড ধানের চাষ করি, আমরা অবশ্যই আমাদের
কৃষিতে ফলন বৃদ্ধি করার জন্য বিভিন্ন রকম উন্নত মানের জাত চাষ করব, এটাই স্বাভাবিক। কিন্তু এই জাতগুলো চাষ করলে আমাদের প্রতিনিয়ত নিয়মিত নজরদারি রাখতে হয় এবং কোন সমস্যা বা কোন রোগে আক্রান্ত হয়েছে এটিও আমাদের জানতে হবে। তো আমরা যারা হাইব্রিড ধানের চাষ করে ফেলেছি, আমরা এই বিএলবি সমস্যাটাকে আটকানোর জন্য কোন কোন মেডিসিন কি পরিমাণে ব্যবহার করলে দ্রুত এই বিএলবির অ্যাটাক থেকে আমাদের ধানকে রক্ষা করতে পারবো, সেই বিষয়ে বিস্তারিত জানাতে চলেছি। অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের কৃষি বিষয়ক নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। এই বিএলবির অ্যাটাক থামানোর জন্য আপনাকে প্রথমেই যে মেডিসিনগুলো ব্যবহার করতে হবে, সেই মেডিসিনগুলোর মধ্যে প্রথমেই আপনাকে নিতে হবে একটি ব্যাকটেরিয়া নাশক। এই ব্যাকটেরিয়া নাশক হিসেবে আমরা বাজারে বিভিন্ন রকম প্রোডাক্ট পেয়ে যাই। তার মধ্যে মূলত বিশেষ উল্লেখযোগ্য একটি ব্যাকটেরিয়া নাশক হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। আরও অনেক ধরনের নামে আপনি ব্যাকটেরিয়া নাশক পেয়ে যাবেন। সেই ব্যাকটেরিয়া নাশক আপনি অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। এই ব্যাকটেরিয়া নাশক হিসেবে আপনি যদি স্ট্রেপ্টোমাইসিন ব্যবহার করেন, তাহলে প্রতি জলে 1.5 থেকে 2 গ্রাম আপনাকে ব্যবহার করতে হবে। তাই আপনি অবশ্যই সঠিক পরিমাণ ব্যবহার করলেই আপনার ধানের ব্যাকটেরিয়ার আক্রমণ দ্রুত আটকে যাবে। তবে এমনটা নয় যে আপনার যে ধান গাছগুলো বা যে পাতাগুলো অলরেডি ডগার দিক থেকে শুকিয়ে কিছুটা নেমে গেছে, সেই পাতাগুলো কিন্তু আর রিকভারি হবে না, অর্থাৎ পুনরায় সুস্থ হবে না, আগের মতো জায়গায় ফিরে আসবে না। কিন্তু আগামী দিনে আর নতুন কোনো পাতায় আক্রমণ যাতে হতে না পারে, তার জন্য আপনি এই মেডিসিনগুলো ব্যবহার করলে সেই সমস্যা থেকে আপনার ধান গাছকে সুরক্ষিত রাখতে পারবেন। তবে এই ব্যাকটেরিয়ানাশক হিসেবে আপনি স্ট্রেপ্টোমাইসিন শুধু নিলেই হবে না, তার সাথে ছত্রাকনাশকও আপনাকে নিতে হবে। কারণ ব্যাকটেরিয়ার আক্রমণ এবং ছত্রাকের আক্রমণ যে কোনো গাছে দুটোই একসঙ্গে দেখা যায়। সাধারণত একটির আক্রমণ হলে আরেকটি অটোমেটিকলি চলে আসে। তাই এই ব্যাকটেরিয়ানাশক এবং ছত্রাকনাশক দুটোই আপনাকে একসঙ্গে স্প্রে করতে হবে। এবারে স্ট্রেপ্টোমাইসিনের সাথে সাথে আপনাকে যেটি নিতে হবে মূলত এই ধানের পাতা হলদে হওয়া বা বিএলবি সমস্যাটাকে আটকানোর জন্য, সেটা হচ্ছে সিওসি, কপার অক্সিক্লোরাইড, অর্থাৎ ব্লাইটক্স বা ব্লু কপার নামে যে প্রোডাক্টগুলো আমরা বাজারে পাই, সেই ব্লাইটক্স অথবা ব্লু কপার বা ধানুকার এই প্রোডাক্টটিও আপনি নিতে পারেন। তো এই ধানুকার এই প্রোডাক্টটি অথবা ব্লু কপার বা ব্লাইটক্স যদি আপনি নেন, তাহলে প্রতি লিটার জলে আপনাকে নিতে হবে 3 গ্রাম হারে। অর্থাৎ আপনি যদি 15 লিটার ট্যাঙ্কি ব্যবহার করেন, তাহলে 45 গ্রাম আপনাকে নিতে হবে এই সিওসি। এবারে দ্বিতীয়ত আপনি আপনার জন্য আরেকটি ডোজের কথা বলবো, এটিও আপনি ব্যবহার করতে পারেন। এটির মধ্যে যে টেকনিক্যাল রয়েছে, অর্থাৎ এই ব্লু কপার বা ব্লাইটক্স এবং তার সাথে স্ট্রেপ্টোমাইসিন দুটো একসঙ্গে মিশ্রণ করেই একটি প্রোডাক্ট তৈরি করেছে কোম্পানি, সেই প্রোডাক্টটি আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন। এই মেডিসিন যদি আপনি নেন, তাহলে এই একটি মেডিসিনেই আপনার এই সমস্যাগুলো সমাধান করতে পারবে। তো এর জন্য আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে সিনজেন্টার গ্র্যালিস। হ্যাঁ বন্ধুরা, এই সিনজেন্টার গ্র্যালিস এটি যদি আপনি নেন, তাহলে আপনার ধান এই ব্যাকটেরিয়ার আক্রমণ এবং ছত্রাকের আক্রমণ দুটো থেকেই সুরক্ষিত থাকবে। এটির মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটি হচ্ছে কপার অক্সিক্লোরাইড এবং তার সাথে কাসুকামাইসিন, এই দুটো একসঙ্গে রয়েছে। অর্থাৎ কপার অক্সিক্লোরাইড ছত্রাকনাশক এবং কাসুকামাইসিন ব্যাকটেরিয়ানাশক, এই দুটো একসঙ্গে মিশ্রণ করে এই মেডিসিনটি তৈরি করেছে। তাই এটি ব্যাকটেরিয়ানাশক এবং ছত্রাকনাশক দুই রকম ভাবেই কাজ করার ক্ষমতা রাখে। তাই এটি আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন। এটি যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনাকে নিতে হবে প্রতি লিটার জলে 2 গ্রাম হারে। এই প্রতি লিটার জলে 2 গ্রাম অর্থাৎ 15 লিটার জলে 30 গ্রাম আপনাকে মেশাতে হবে। ঠিক একই ডোজে একই টেকনিক্যালের আরেকটি মেডিসিন আপনাকে বলবো, এই মেডিসিনটিও আপনি ব্যবহার করতে পারেন। এর মধ্যে রয়েছে কণিকা, অর্থাৎ ধানুকার কণিকা। হ্যাঁ বন্ধুরা, এই ধানুকার কণিকার মধ্যেও এই একই টেকনিক্যাল রয়েছে, যে কপার অক্সিক্লোরাইড এবং কাসুকামাইসিন। এছাড়াও আপনি এই প্রোডাক্টগুলো যদি না পেয়ে থাকেন, তাহলে আপনাকে বলবো আপনি বায়ারের নেটিভো ব্যবহার করবেন। এই নেটিভো আপনি যদি ব্যবহার করেন, তাহলেও আপনার ধানে ছত্রাকের আক্রমণ থেকে ধানকে সুরক্ষিত রাখবে। এবং তার সাথে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে ওই যে ব্যাকটেরিয়ানাশক হিসেবে আপনাকে স্ট্রেপ্টোমাইসিন বা স্ট্রেপ্টোপ্লাস নিতে হবে। এই স্ট্রেপ্টোপ্লাস আর নেটিভো যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার ধান এই ব্যাকটেরিয়ার আক্রমণ এবং ছত্রাকের আক্রমণ দুই রকম সমস্যা থেকেই আপনার ধান সুরক্ষিত থাকবে। এই নেটিভো যদি আপনি নেন, তাহলে আপনাকে প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মেশাতে হবে। অর্থাৎ 15 লিটার জলে আপনি 30 গ্রাম নেটিভো এবং 15 লিটার জলে 2 গ্রাম আপনি স্ট্রেপ্টোমাইসিন বা স্ট্রেপ্টোপ্লাস ব্যবহার করবেন। তাহলে এই সমস্যাগুলো থেকে আপনার ধান গাছ অবশ্যই সুরক্ষিত থাকবে।
কৃষক বন্ধু, ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং কমেন্টে কিছু জানার থাকলে অবশ্যই লিখে জানাবেন। আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি প্রচুর পরিমাণে কৃষক বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।